একটি নির্জন পুরনো বাড়ি, যেখানে সেই বাড়ির মালিক এবং তার ছোট্ট মেয়ে বাস করতে শুরু করে। কিন্তু ছোট্ট মেয়েটির সাথে প্রতি রাতেই ঘটতে থাকে সব অলৌকিক ঘটনা। আর হঠাৎ করেই একদিন তারা দুজনে সেই রহস্যময় বাড়ি থেকে উধাও হয়ে যায়। কিন্তু কি এমন কারণ রয়েছে তা কেউই বলতে পারে না। আর একজন লেডি পুলিশ অফিসার এই কেসটির তদন্ত করতে এসে পুরোপুরি হতবাক হয়ে যায়। আসলে সেই মা ও মেয়ের সাথে কি এমন হয়েছিল। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম হান্টিং। আজকের ভিডিওতে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি পপুলার টিভি সিরিজ, যার নাম ডোন্ট কাম হোম। মুভির শুরুতেই আমরা মিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে বিছানায় বসে ঘুমানোর ট্রাই করছিল। সাডেনলি সে ফিল করে সে ছাড়াও অন্য কেউ সে রুমের মধ্যে রয়েছে, যেটা বুঝতে পেরে সে অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করেই তার বিছানাটি তাকে নিয়েই হাওয়ায় ভাসতে শুরু করে, যেটা দেখে মিন অনেক ভয় পেয়ে যায়। তখনই সে তার সামনে একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়, যার চোখ দুটো ছিল খুবই ভয়ঙ্কর। এটা দেখে মিন ভয় পেয়ে তার মাকে ডাকতে শুরু করে। এরপরে মুভির সিন কাট হয়ে আমরা এই মুভির লিড ক্যারেক্টরকে দেখতে পাই, যেখানে আমরা কিছুদিন আগের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে মিনের মা ভারি এবং মিন ব্যাংকক থেকে তার মায়ের পুরনো বাড়িতে চলে যাচ্ছে। রাস্তার ভিতর ভারিকে তার হাজবেন্ড অনেকবারই কল করে, কিন্তু সে ভয়ে তার কলটি ধরে না, কারণ তার অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ভারি তার মেয়েকে নিয়ে পালিয়ে চলে এসেছে। ভারি মিনকে গাড়ির পেছনে চাদর মুড়ো দিয়ে শুয়ে থাকতে বলেছিল এবং তার ফোনটি গাড়ির বাইরে ফেলে দেয়। অনেক সময় কার ড্রাইভের পরে তারা জঙ্গলের ভেতরে একটি নির্জন বাড়িতে চলে আসে। এটাই ছিল ভারির মায়ের বাড়ি। এই বাড়িটি দেখতে অনেক রহস্যময় লাগছিল, আর এখানে অনেক বছর থেকেই কেউ বসবাস করে না। ভারি তার মেয়েকে উপরতলার একটি রুমে নিয়ে আসে। তারপর ভারি মিনকে বলে, ছোটবেলায় আমি এই রুমটিতেই থাকতাম, তাই এখন থেকে তুমিও এই রুমটিতেই থাকবে। তখনই দরজায় কেউ নক করছিল, তাই ভারি মিনকে লুকিয়ে থাকতে বলে, কারণ সে চাইছিল না কেউ মিন সম্পর্কে জেনে ফেলুক। ভারি যখন দরজা খুলে তখন সে তাদের পুরনো কেয়ারটেকার নাটকে দেখতে পায়। ভারি তখন নাটকে বলে, আমার একটি নতুন ফোন এবং আরো কিছু জিনিসপত্র প্রয়োজন। তখন নাটু বলে, সমস্যা নেই, সবকিছু এনে দিব। এবং সে আরো বলে, এই অঞ্চলে অনেক বৃষ্টিপাত হয়, যার জন্য মাঝে মধ্যেই ইলেকট্রিসিটি চলে যায়। তখন ভারি নাটকে বলে, আমাদের বাড়ির বাইরে একটি পুরনো জেনারেটর রয়েছে, যেটাকে আমরা প্রায় 30 বছর পূর্বে ব্যবহার করতাম, কিন্তু নাটো জানতো না সেটা এখনো ভালো আছে কিনা। তারপর নাটো যখন বাইরে আসে তখন সে জানালার কাছে কাউকে ঝাপসা দেখতে পাচ্ছিল, তাই সে উপরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ভারি তার অ্যাটেনশন নষ্ট করার জন্য বিভিন্ন কথা বলতে থাকে। অন্যদিকে আমরা মিনকে দেখতে পাই, যে তার কাপড় রাখার সময় একটি স্টোরি বুক দেখতে পায়, যে বইটির নাম ছিল অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। অন্যদিকে ভ্যারি নাটকে জিনিসপত্র আনার টাকা বুঝিয়ে দিলে নাটো সেখান থেকে চলে যায়। আসলে এখানে নাটো একা বাস করতো না, কারণ এখানে আশেপাশে কোনো বাড়িই নেই, তাই সে রাতের বেলা নিজের বাড়িতেই থাকতো। যাই হোক, ভারি উপরে এসে মিনকে বকতে শুরু করে। সে বলে, তুমি জানালার কাছে কেন গিয়েছিলে? যদি তোমাকে নাটক দেখে নিত তাহলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হতো। কিন্তু মিন তাকে অবাক করে দিয়ে জানায়, আমি তো জানালার কাছে যাইনি। তারপর ভারি তার জিনিসপত্র নিয়ে অন্য একটি রুমের দিকে চলে যায়। ভারি যখন তার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিল তখন আমরা দেখতে পাই ভারির সাথে একটি পিস্তলও রয়েছে, যেটাকে সে ডয়ারের মধ্যে রেখে দেয় এবং তার সাথে রয়েছে অনেকগুলো টাকা, যেগুলোকে সে খাটের তলায় লুকিয়ে রাখে। তারপর সে ওয়াশরুমে গিয়ে একটি আয়নার সামনে তার শরীরের আঘাতের চিহ্নগুলো দেখতে থাকে, যেগুলো তার হাজবেন্ড তাকে দিয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় যে আয়নাটি ছিল ভাঙাচোরা, তার উপর আবার আয়নার গায়ে রক্ত লেগেছিল। কিন্তু যে বাড়িতে কেউ বসবাসই করে না, সেখানে রক্ত আসলো কিভাবে, এটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এর পরের সিনে রাত্রিবেলা বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর মিম ঘুরতে ঘুরতে একটি ঘরের সামনে চলে আসে, যেখানে সে দেখতে পায় একটি রুমে অনেক বড় একটি তালা লাগানো রয়েছে। তখনই সেখানে তার মা ভারি চলে আসে। মিম তার মায়ের কাছে এই রুমটি সম্পর্কে জানতে চাইলে ভারি বলে, আমিও এটা সম্পর্কে ভালোভাবে জানি না,
কেননা আমার মা এই রুমটিতে আমাকে কখনোই প্রবেশ করতে দেয়নি। তারপর তারা যখন তাদের রাতের খাবার খাচ্ছিল তখনই হঠাৎ করে তাদের ইলেকট্রিসিটি চলে যায়। তখনই হঠাৎ করে মিন তার মায়ের পিছনে একটি ভয়ঙ্কর লালচে কালা আত্মাকে দেখতে পায়, যেটা দেখে মিন অনেক ভয় পেয়ে গিয়েছিল। ভারী তাকে বলে, এগুলো তোমার এত জার্নি করার ফলে জাস্ট হ্যালুসিনেশন। তারপর তারা বাইরে গিয়ে তাদের জেনারেটর চালিয়ে নেয়। রাতের বেলা মিন কিছুতেই ঘুমোতে চাচ্ছিল না। সে তার মায়ের কাছে আবদার করে সে গল্প শুনতে শুনতে ঘুমাবে। তাই সে তার মায়ের হাতে সেই গল্পের বইটি তুলে দেয়। কিন্তু গল্পের বইয়ের গল্পটি মিনের কাছে একটুও ভালো লাগছিল না, কারণ সে হঠাৎ করেই একা হয়ে গিয়েছে। সেখানে তার কোনো বন্ধু নেই, না আছে খেলার মতো কোনো সঙ্গী। যেটা ভারীও বুঝতে পেরে তার মেয়ের মন ভালো করার জন্য হাইড অ্যান্ড সিক খেলা শুরু করে। ভারী গিয়ে সোজা তার বিছানার নিচে লুকিয়ে পড়ে। তারপর মিন যখন সেখানে এসে তার মাকে খুঁজতে থাকে তখন সে কাউকে না দেখে বাইরে চলে যায়। আর ভারীও খাটের নিচ থেকে বেরিয়ে এসে তার মেয়ের পেছনে পেছনে চলতে শুরু করে। তখনই সে দেখতে পায় মিন একটি অদ্ভুত রকমের মাস্ক পরেছিল, যেটা সে এর আগে কখনোই দেখেনি। আর হঠাৎ করে মিন একটি রুমের মধ্যে ঢুকে পড়ে এবং সেই মাস্কটি পরেই কিছু একটা ড্রয়িং করতে শুরু করে, যেটা দেখে ভারী খুবই অবাক হয়ে যায়। আর এখানেই ঘটে অদ্ভুত একটি ঘটনা, কেননা তখনই তার পেছনে আরো একটি মিন চলে আসে। তাহলে ড্রয়িং করছে কে? আসলে মাস্ক পরা মেয়েটি যে রুমে বসে ড্রয়িং করছিল সেটা ছিল ভারীর মায়ের রুম। এখানে তারা খোঁজাখুঁজি করে সেই মাস্ক পরা মেয়েটিকে আর খুঁজে পায় না। তবে তারা কিছু কাগজের পুতুল খুঁজে পায়, যেগুলো দিয়ে ভারী ছোটবেলা খেলতো। মিনেরও পুতুলগুলো পছন্দ হওয়ায় সেগুলো মিন সাথেই নিয়ে যায়। তারপর রাতের বেলা মিন তার মায়ের সাথেই শুয়েছিল। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে জানালার পাশে কিছু একটা দেখতে পাচ্ছিল, কিন্তু তার মা ভারী সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। যাই হোক, তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ভারী চোখ খুলে তখন তার সামনে মাস্ক পরা সেই মেয়েটি আবারও চলে আসে। কিন্তু ভারী মনে করছিল এটা হয়তোবা তার হ্যালুসিনেশন, কারণ সে অনেক স্ট্রেসে আছে, তাই হয়তো এসব তার ভ্রান্ত ধারণা। পরের দিন ভারী মিনকে নিয়ে একটি বিচে চলে আসে, যেখানে ছোটবেলা ভারী এবং তার মা প্রায় সময় ঘুরতে আসতো। মিনেরও জায়গাটি অনেক পছন্দ হয়ে যায়, তাই সে একা একাই ছোটাছুটি শুরু করে দেয়। অন্যদিকে ভারী নাটকে কল করে এবং জিজ্ঞেস করে আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িতে ছোট কোনো বাচ্চা আছে কিনা। তখন নাটো তাকে জানিয়ে দেয় আশেপাশে এমন কোনো বাড়িই নেই। কথা বলা শেষ করার পরে ভারী লক্ষ্য করে আশেপাশে কোথাও মিন নেই, তাই সে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। অনেক সময় পরে মিন পাথরের পিছন থেকে বেরিয়ে আসে। তারপর তারা দুজন সেখান থেকে বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর ভারী দেখতে পায় মিন সেই মাছটিকে পাশে রেখে কিছু একটা ড্রয়িং করছে। ভারী মিনকে জিজ্ঞেস করে তুমি এই মাছটি কোথায় পেলে? তাহলে কি সেই মাস্ক পরা মেয়েটিকে তুমিও দেখেছো? তখন মিন বলে আমি এমন কাউকেই দেখিনি, কিন্তু আমি ভয়ঙ্কর কাউকে দেখতে পাই। তখনই মিম কাগজে একটি ছবি এঁকে ভারীকে দেখায়, যে ছবিটা দেখতে অনেকটা ডেভিলের মতো লাগছিল। যেটা শুনে ভারী অনেক চিন্তায় পড়ে যায়। সে যখন এসব কথা ভাবছিল তখনই সে মাস্ক পরা মেয়েটা আবারও তার সামনে চলে আসে। যখনই সে মেয়েটার পেছনে পেছনে যায় তখনই একটি বড় ঘন্টা সেখানে জোরে জোরে বাজতে শুরু করে। অন্যদিকে উপরের রুম থেকে মিনের চিৎকার শোনা যায়, তাই সে দ্রুত মিনের কাছে ছুটে যায়। মিনের রুমে এসে সে এমন কিছু দেখে যা সে কোনোদিনই কল্পনা করেনি। সে দেখতে পায় মিনের রুমের সবকিছু হাওয়ায় ভাসছে, এমনকি মিন যে খাটটিতে শুয়েছিল সেটা মিনকে নিয়েই হাওয়ায় ভাসতে শুরু করে। হঠাৎ করে তার চোখের সামনে মিনের রুমের দরজাটি বন্ধ হয়ে যায়। এদিকে মিন জোরে জোরে চিৎকার করতে থাকে। তখনই তার সামনে সেই ভয়ঙ্কর লাল চোকালা ডেভিলটি চলে আসে, যেটা দেখে সে ভয় পেয়ে আলমারির মধ্যে লুকাতে শুরু করে। কিন্তু তখনই আলমারির ভেতর থেকে দুটো হাত এসে তাকে টেনে নিয়ে যায়। তারপর যখন রুমের দরজা একাই খুলে যায় তখন
বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পায় সবকিছু উলটপালট হয়ে আছে আর কোথাও মিন নেই। সে চারদিকে খোঁজাখুঁজি করার পরেও মিনকে কোথাও খুঁজে পায় না। তাই সে পুলিশ স্টেশনে চলে যায় সাহায্যের জন্য। পুলিশ স্টেশন থেকে এই কেসটির দায়িত্ব দেওয়া হয় একজন লেডি পুলিশ অফিসারকে। এই পুলিশ অফিসারের নাম ছিল ফা, যে ছিল 6 মাসের প্রেগনেন্ট। সে ইনভেস্টিগেশনের জন্য চলে আসে এই বাড়িটিতে। প্রথমেই সে বাড়িকে মিন সম্পর্কে জিজ্ঞেস করে এবং তার একটি ফটো তাকে দিতে বলে, কিন্তু বাড়ি জানিয়ে দেয় তার কাছে মিনের কোনো ফটোই নেই, কারণ তার আগের ফোনটি নষ্ট হয়ে গিয়েছে আর সে সোশ্যাল মিডিয়ায়ও মিনের কোনো ফটো দেয়নি। এটা শুনে ফা অনেকটা অবাক হয়ে যায়। তারপর সে ভেতরে এসে সবকিছু তদন্ত করতে শুরু করে। ফা রুমের ভেতরে এসে দেখতে পায় সেখানে সবকিছু লন্ডভন্ড হয়ে আছে, যেগুলো দেখে সে বাড়িকে জিজ্ঞেস করে এখানে আসলে কি হয়েছিল। তখনই বাড়ি তাকে জানায় গত রাতে এই বিছানাটি হঠাৎ করে তার মেয়েকে নিয়ে হাওয়ায় ভাসতে শুরু করে, আর কিছুক্ষণ পরে যখন রুমের দরজা খোলে তখন থেকে আর আমার মেয়েকে পাওয়া যায় না। এগুলো শুনে ফা তাকে অবিশ্বাস করতে শুরু করে। তারপর ফা এবং তার টিম মেম্বাররা সেখান থেকে কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে শুরু করে। তারপর তারা জেনারেটরের সেই রুমটিতে গেলে দেখতে পায় জেনারেটরটি আসলে অনেক বড়, কিন্তু এতটুকু বাড়িতে এত বড় জেনারেটরের কি প্রয়োজন। তারপর তারা বাড়ির চারদিকটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু সেখানে কোনো প্রমাণই পাওয়া যায় না। ফা তখন মিমের এক্সিস্টেন্স নিয়ে সন্দেহ করতে শুরু করে। তখনই সেখানে নাটো চলে আসে। ফা নাটোকে ইনভেস্টিগেট করলে নাটো তাকে জানায় এখানে তো আমাদের ম্যাডাম একাই এসেছেন, কারণ নাটো মিনকে কখনোই দেখেনি। যেগুলো শুনে ফা বাড়িকে মানসিক রোগী ভাবতে শুরু করে, কেননা তারা মিমের এক্সিস্টেন্সের কোন রকম ক্লুই খুঁজে পাচ্ছিল না। তখন ফা বাড়িকে বলে তোমার মেয়ে মিম সম্পর্কে যে কোনো একটি প্রমাণ আমাকে দাও, তাহলেই আমি তোমার মেয়েকে খুঁজতে পারবো। ফা বাড়িকে পুরোপুরি বিশ্বাস না করলেও কেন জানি তার উপরে ফায়ের একটা সিম্প্যাথি কাজ করছিল। তাই সে বাড়ির সম্পর্কে খোঁজ করতে থাকে। বাড়ি ব্যাংকক থেকে আসার সময় যে রাস্তা দিয়ে এসেছে এবং যেখানে যেখানে থেমেছে সেখানের সিসিটিভি ফুটেজগুলো ভালোভাবে চেক করে দেখছিল ফা, কিন্তু কোথাও মিনকে দেখা যাচ্ছিল না। সব ফুটেজগুলোতে শুধু বাড়িকেই দেখা যাচ্ছিল। তাই ফা মনে করে বাড়ি হয়তোবা তাদের সাথে কোনো নাটক করছে। এরপর তারা পুলিশ স্টেশনে ফিরে আসে। এখানে আমরা অফিসার সুপ্রিকেটকে দেখতে পাই, যে ছিল ফায়েরই হাজবেন্ড, কিন্তু তাদের মধ্যে কোনো কিছুই ঠিক ছিল না। অর্থাৎ ফায়ের হাজবেন্ডও কিছুটা বাড়ির হাজবেন্ডের মতোই ছিল। এখানে সুপ্রিকেট তাকে বলে তুমি কিছুদিনের ছুটি নিয়ে নাও, কিন্তু ফা তাকে জানিয়ে দেয় এই মুহূর্তে সে কোনো ছুটি নিতে চাইছে না। পরের সিনে ফাকে কাঁদতে দেখা যায়। তারপর সে বাড়ি সম্পর্কে তাদের পুলিশ ডাটাবেজে সার্চ করতে শুরু করে, কিন্তু সেখানে সে সত্যিই দেখতে পায় বাড়ির একটি মেয়ে রয়েছে। এটা দেখে সে পুনরায় ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। তারপর ফা আবারও নাটোকে ইনভেস্টিগেট করার জন্য নাটোর বাড়িতেই চলে যায়, কিন্তু নাটো তাদেরকে জানায় আমি আসলেই জানি না ভ্যারির কোনো মেয়ে রয়েছে কিনা। এরপর ফা নাটোকে জিজ্ঞেস করে আপনি কতদিন থেকে ভারিকে চিনেন। তারপর নাটো বলে আমি ভারির মায়ের কার ড্রাইভার ছিলাম, কিন্তু ভারির মায়ের মৃত্যুর পরে তারা যখন থাইল্যান্ড চলে গিয়েছিল তখন থেকে আমি তাদের বাড়ি দেখাশোনা করি। তারপর ফা তাকে জিজ্ঞেস করে আপনার ওই চোখে কি হয়েছিল। তখন নাটো বলে একদিন এক পাগল মহিলা ভারির মায়ের উপর আক্রমণ করেছিল, কিন্তু আমি তাকে ফেরাতে গেলে সে আমার চোখে একটি ভাঙা কাচের বোতল ঢুকিয়ে দিয়েছিল। ফা তাকে জিজ্ঞেস করে সেই পাগল মহিলাটি আসলে কে ছিল, তুমি কি তাকে চেনো। তখন নাটো জানিয়ে দেয় আসলে আমি তাকে চিনি না, তবে সেই পাগল মহিলাটি তাদের বাড়ির উপর থেকে পড়ে গিয়ে সেখানেই মারা গিয়েছে। তারপর ফা যখন নাটোর টেবিলে একটি ফটো অ্যালবাম দেখছিল তখন একটি বাচ্চার ছবি দেখিয়ে নাটো বলে এটা ভারির ছোটবেলার ছবি। তার পরের সিনে আমরা ভ্যারিকে পুলিশ স্টেশনে দেখতে পাই, যেখানে ফা তাকে পুনরায় কিছু জিজ্ঞাসাবাদ করছিল। ফা তাকে বলে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, আশেপাশের সব জায়গা সিসি ক্যামেরাও খুঁজে দেখেছি, কিন্তু সব জায়গাতেই তোমাকে একাই দেখা গিয়েছে, তোমার সাথে কাউকেই দেখা যায়নি। তাহলে তুমি কিভাবে বলছো তোমার সঙ্গে তোমার মেয়েও ছিল। কিন্তু ভারী উত্তর দেয় মিন তখন ব্যাগ চিটে শুয়েছিল। তারপর ফা তাকে একটি ফটো দেখিয়ে বলে এটা কি তোমার ছোটবেলার ছবি, কিন্তু তাদের সবাইকে চমকে দিয়ে ভারী জানায় এটাই মিনের ছবি, কেননা মিন হুবহু তার ছোট
ছোটবেলার চেহারার মতোই ছিল। তখন ফা তাকে বলে, তুমি কি তোমার মেয়ের সাথে কিছু করেছো? একথা শুনে ভারী কান্না করতে করতে তাদেরকে কিছু একটা বলতে থাকে। তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ভারী তার হাজবেন্ডের দিকে একটি পিস্তল তাক করেছিল এবং বলছিল, আমার ডিভোর্স চাই এবং মিন আমার সাথেই থাকবে। যেটা শুনে তার হাজবেন্ড অনেক রেগে যায় আর হঠাৎ করেই ভারী তার হাজবেন্ডের উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু সৌভাগ্যবশত গুলিটি গিয়ে আলমারির উপর লাগে আর সেই সময় সেখানে তাদের মেয়ে মিনও বসেছিল। এসব থেকে সেও কান্না করতে শুরু করে। তারপর মুভি প্রেজেন্ট টাইমলাইনে চলে আসে। ফা ভারীকে বলে, আমার মনে হয় তোমার হাজবেন্ডই তোমার মেয়েকে নিয়ে গেছে। যেটা শুনে ভ্যারি দ্রুত তার হাজবেন্ডকে কল দেয় এবং মিনের কথা জিজ্ঞেস করতে থাকে, যেটা শুনে তার হাজবেন্ড না জানিয়ে দেয়। তখন ফা তার হাজবেন্ডের সাথে কথা বলে। সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে উধাও হয়ে গেছে, আমাদের মনে হয় আপনিই আপনার মেয়েকে নিয়ে গেছেন। তখন ভারীর হাজবেন্ড পুরোপুরি তাদের উপরে রেগে যায় এবং ফাকে বলে, আমার সাথে এমন ভাবে কথা বলার সাহস তুমি কোথায় পেলে, আর তোমার কি যোগ্যতাই বা রয়েছে? তখন ফা বলে, আমি জানি তুমি কে, তুমি একজন ভীরু কাপুরুষ। তোমাদের মতো পুরুষদের জন্যই আমাদের মতো নারীরা সমাজে নির্যাতিত নিপীড়িত হয়। এগুলো শোনার পরে সে কল কেটে দেয়। তারপর ফা ভারীর একটি ছবি এবং মিনের একটি ছবি মিলিয়ে দেখছিল, যে দুটি ফটো হুবহু একই রকম দেখতে ছিল। এবার তারা ভারীকে বিশ্বাস করতে শুরু করে। মুভির পরের সিনে আমরা দেখতে পাই ফা তার টিম নিয়ে এবং গ্রামবাসীদের নিয়ে ভারীর মেয়েকে জঙ্গলের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। আর হঠাৎ করেই সেখানে বৃষ্টি নেমে পড়ে। এজন্য ভারী ও ফা দুজনেই ভারীর বাড়িতে চলে আসে। সেখানে এসে ফা সেই তালাবদ্ধ রুমটি সম্পর্কে জানতে চায় এবং তার মনে হয় হয়তো মিন ভয় পেয়ে এই রুমটির মধ্যে কোনোভাবে আটকা পড়ে আছে। তাই তারা দুজনে মিলে ঘরটির তালাটি ভেঙে সেখানে প্রবেশ করতে শুরু করে, যেখানে ঢুকে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ এটা কোনো রুম নয়, এটা হলো একটি আন্ডারগ্রাউন্ড ল্যাব, যেখানে অনেকগুলো এক্সপেরিমেন্টের ইকুইপমেন্ট রাখা ছিল। কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে কেউ এটাকে খুবই বাজেভাবে ভেঙে চুরে ফেলেছে। তারা দুজনে মেঝেতে কিছু শুকনো রক্ত দেখতে পায়। এরপর পুলিশ স্টেশন থেকে ফায়ের টিম মেম্বাররা এসে এখান থেকে এভিডেন্স সংগ্রহ করতে শুরু করে। ফা ভারীকে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই এই জায়গা সম্পর্কে কিছুই জানো না? ভারী জানায়, আমি এই রুমে এর আগে কখনোই আসিনি। তারপর তারা লক্ষ্য করে ছাদে একটি বৃত্তাকার কালো চিহ্ন রয়েছে, যেগুলো ওই সোজাসুজি প্রত্যেকটি রুমের মধ্যেই রয়েছে। এগুলো দেখে তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু তাদের মনে অনেক কৌতূহল সৃষ্টি হয়। ফা এবং তার টিম মেম্বাররা যখন বাড়িটি থেকে বেরিয়ে আসে, তখন তারা গেটের কাছে একটি কালো রঙের গাড়ি দেখতে পায়, যেটা তাদের দেখে পিছিয়ে যাচ্ছিল। তখনই ফায়ের মনে পড়ে আজকে তার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাই সে অন্য অফিসারকে দায়িত্ব দিয়ে ডক্টরের কাছে চলে যায়। তারপর সে ডক্টরের কাছে গেলে ডক্টর তাকে চেক করে জানায় সে এবং বেবি দুজনেই সুস্থ আছে। ডক্টরের সাথে কথা শেষে ফা বাইরে এসে তার হাজবেন্ডের সাথে দেখা করে এবং তাকে জানায় তাদের বেবি অনেক সুস্থ রয়েছে, যেটা শুনে তার হাজবেন্ড অনেক খুশি হয় এবং তাকে বলে, তুমি প্রতিবার কেন এত লেট করে আসো? ফা বলে, আমি চাইলেও আসতে পারি না, কারণ আমার কাছে অনেক কাজ পড়ে থাকে। তারপর তার হাজবেন্ড সেখান থেকে চলে যায় আর ফাও কেন যেন অনেক দুঃখ পায়। অন্যদিকে ভারীকে অফিসার জানায়, আমরা আসলে মিনকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তার কোনো সন্ধানেই পাইনি। এগুলো শুনে ভ্যারি অনেক কষ্ট পায়। এরপর রাত্রেবেলা আমরা দেখতে পাই ভ্যারি ঘরে একা বসে গোসল করছিল। তখনই ঘরের লাইটগুলো বারবার অন অফ হতে শুরু করে এবং সে কিছুর শব্দ শুনতে পাচ্ছিল, যেগুলো শুনে সে ভয় পেতে থাকে। তাই সে দ্রুত ফাকে কল করে এটা জানায়। ফা তাকে জানায়, তুমি সেখানে কোথাও লুকিয়ে পড়ো, আমি খুব দ্রুত তোমার বাড়িতে চলে আসছি। যেটা শুনে ভারী বলে, আমার মনে হয় ওটা মিম হবে, আর যদি মিম না হয়ে অন্য কেউ হয় তাহলে আমার হাতে পিস্তল রয়েছে, আমি তাকে আজকেই শেষ করে দিব। এটা বলেই সে ফোন রেখে দেয়। তারপর সে পিস্তল হাতে নিয়ে পুরো ঘরটি সার্চ করতে থাকে। একটু পরেই তার সামনে সেই মাস্ক পরা মেয়েটি চলে আসে, যে হাইড অ্যান্ড সিক খেলার জন্য 1-2 কাউন্টিং করতে থাকে। এরপর মেয়েটি দৌড়াতে দৌড়াতে মিমের ঘরে ঢুকে পড়ে আর ভারীও তার পেছনে পেছনে মিমের ঘরে
ঢুকে যায়, কিন্তু ভারীর রুমের মধ্যে ঢুকে পুরোই হতবাক হয়ে যায়, কেননা সেই আগের মতোই রুমের সবকিছু হাওয়ায় ভাসছিল। সে যখনই সেই আলমারিটার কাছে যায় তখনই আলমারির ভেতর থেকে দুটো হাত এসে তাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়, আর তার ফোনটি আলমারির কাছে পড়ে থাকে। মুভির পরের সিনে দেখা যায় ভারী সোজা গিয়ে সেই ল্যাবটির ভিতরে পড়ে রয়েছে, আর তার সামনে একটি স্ট্রেঞ্জ মহিলা দাঁড়িয়েছিল যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর এখানেই এই মুভিটির প্রথম সিজন শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটির সেকেন্ড সিজনে আমরা দেখতে পারবো মিন এবং ভারী আসলে কোথায় রয়েছে, আর এই অদ্ভুত মহিলাটিই বা কে। আপনারা যদি এই মুভিটির সেকেন্ড সিজনের এক্সপ্লেইন চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং তার সাথে সাথে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।